Welcome students, welcome to the new episode of our discussion. Today I will discuss with you about the rules and examples of narration change of interrogative sentence. In my previous episode I have already discussed about the assertive sentence, its rules and examples in detail, and now I am discussing the interrogative sentence. So let's start. First of all, you have to know what is interrogative sentence. So let us know those sentence which require about something which inquire about something are classed as question or interrogative sentence. Interrogative sentence মানে হচ্ছে তোমরা জানো প্রশ্নবোধক বাক্য, যে প্রশ্নগুলির দ্বারা যে বাক্যগুলির দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তারপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ অফ টু টাইপস ইন কেস অফ চেঞ্জিং ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়ে থাকে। তো ফার্স্ট ওয়ান ইজ ডাব্লিউ ইজ কোয়েশ্চেন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তো এসো জেনে নিই যে ডাব্লিউ ইজ কোয়েশ্চেন এবং ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কাকে বলে। ডাব্লিউ ইজ কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন দ্যাট বিগিনস উইথ ডাব্লিউ ইজ ওয়ার্ড। ডাব্লিউ ইজ ওয়ার্ড কোনগুলো তোমরা জানো, হোয়াই, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হুম, হুজ, হাউ, এইগুলি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো যে প্রশ্নগুলির শুরুটা এই সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় সেইগুলিকে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ ইয়োর নেম, মানে তোমার নাম কি, এখানে শুরু হয়েছে হোয়াট দিয়ে, হোয়াট হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এবার আমরা জেনে নেব যে ফর্মিং অফ ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের গঠন। তো প্রথমে আছে উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ড গঠন দুরকমভাবে হতে পারে, উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব। তো প্রথমে আমরা দেখে নেব উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। উই ইউজুয়ালি ফর্ম ডাব্লিউএইচ ওয়ার্ড উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অ্যান অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বলতে তোমরা জানো বি ভার্ব, টু ভার্ব অর হ্যাভ ভার্ব হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এটা একটা গঠন হতে পারে যে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে একটা বি ভার্ব বসবে, তারপরে সাবজেক্টটা বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। তো এভাবে হতে পারে, অথবা আরেক রকমভাবে হতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে একটা মোডাল অক্সিলিয়ারি বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। তো দুটোরই একটা করে এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে। প্রথম যে স্ট্রাকচারটা আমি বললাম সেটার এক্সাম্পল হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। আর সেকেন্ড টাইপ যেটা আছে সেটার এক্সাম্পল হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। তো এরকমভাবে হতে পারে। তো নেক্সট উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব। তো আগেই বলেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দুরকমভাবে হতে পারে, উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব। এবার দেখে নিচ্ছি উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব কীভাবে হতে পারে। when what, who, which or whose is the subject or part of the subject, we do not use the auxiliary. যখন বাক্যে হোয়াট, হু, হুইচ বা হুজ এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো সাবজেক্ট বা সাবজেক্টের অংশরূপে কাজ করে, তখন আমরা বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি না। তখন স্ট্রাকচারটা কি হয়, স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। এক্সাম্পল দেখো, এখানে হু বট দিস, এখানে হুটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, বট দিস এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। পরের এক্সাম্পলটা হুস ফোন র্যাং, কার ফোন বাজলো, এখানে হুস হচ্ছে সাবজেক্ট, ফোন র্যাং, তাহলে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এভাবেও ডাব্লিউএস ওয়ার্ড উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব গঠন হতে পারে। এবার হচ্ছে সেকেন্ড টাইপ, ইয়েস নো টাইপ কোশ্চেন। Questions that need either a yes or a no as answer are called yes no type question. মানে হচ্ছে যে প্রশ্নগুলির উত্তরে একটি ইয়েস
অথবা একটি নো এর প্রয়োজন হয় তাকে ইয়েস নো টাইপ প্রশ্ন বলে। মানে হচ্ছে যে প্রশ্নগুলির উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি সেই প্রশ্নগুলিকেই ইয়েস নো কোয়েশ্চেন বলে। এখানে দেখো এক্সাম্পলটা, ডু ইউ লাইক ভ্যানিলা আইসক্রিম? ডু ইউ লাইক ভ্যানিলা আইসক্রিম মানে হচ্ছে তুমি কি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করো? এটার উত্তর হতে হতে পারে কি ইয়েস অথবা নো। তাহলে ইয়েস নো এর মাধ্যমেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারছি, সেই জন্য এটাকে ইয়েস নো টাইপ কোশ্চেন বলে। পরের এক্সাম্পলটা, হ্যাভ ইউ এভার সিন? হ্যাভ ইউ এভার সিন আ ঘোস্ট মানে তুমি কি কখনো একটি ভূত দেখেছো? এটার উত্তর হবে কি ইয়েস অথবা নো। তাহলে এই সমস্ত প্রশ্নগুলি যেগুলির উত্তর আমরা হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নোতে দিতে পারি, সেই প্রশ্নগুলিকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে এবার দেখে নেব ফর্মিং অফ ইয়েস নো টাইপ কোশ্চেন। এক্ষেত্রেও আগের মতোই উইথ অ্যান অক্সিলারি ভার্ব অর উইদাউট অ্যান্ড উইদাউট অ্যান অক্সিলারি ভার্ব দু রকমের ভাবে গঠন হতে পারে। প্রথমে আমরা দেখে নেব উইথ অ্যান অক্সিলারি ভার্ব। উই ফর্ম ইয়েস নো টাইপ কোশ্চেন উইথ অ্যান অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কী কী হতে পারে? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব অর মোডাল অক্সিলারি, এই ধরনের অক্সিলারি হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। অর আরেক রকমভাবে হতে পারে উইথ এ মোডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে এই দুই রকমভাবে উইথ অ্যান অক্সিলারি ভার্ব ইয়েস নো কোয়েশ্চেন গঠন হতে পারে। প্রথম এক্সাম্পলটা দেখে নিই, ইজ শি ওয়ার্কিং ভেরি হার্ড? ইজ শি ওয়ার্কিং ভেরি হার্ড, প্রথমে হচ্ছে ইজটা হচ্ছে একটা অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কিং হচ্ছে মেইন ভার্ব, আদার্স তার সঙ্গে ভেরি হার্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, নেক্সট কি আছে, শুড আই ওপেন দ্য উইন্ডো? শুড আই ওপেন দ্য উইন্ডো, এখানে দেখো সেকেন্ড স্ট্রাকচার যেটা এখানে ছিল উইথ এ মোডাল ভার্ব, এখানে শুডটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট আছে এখানে। তাহলে এভাবে দুরকমভাবে উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব ইয়েস নো টাইপের কোশ্চেন গঠন হতে পারে। নেক্সট, উইদাউট অ্যান অক্সিলিয়ারি ভার্ব। When we ask yes no question using the main verb be, we don't use an auxiliary verb. যখন আমরা বি ভার্বকে মেন ভার্ব করে ইয়েস নো কোয়েশ্চেন করি তখন সেখানে আলাদা করে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না। তোমরা জানো বি ভার্ব সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু কখনো কখনো বি ভার্বটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে যদি ইয়েস নো টাইপের কোশ্চেনটা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয় ইয়েস নো টাইপের কোশ্চেনটাতে, তাহলে সেক্ষেত্রে আলাদা করে কোনো অক্সিলারি ব্যবহার হয় না। দ্য ওয়ার্ড অর্ডার ইজ বি প্লাস সাবজেক্ট, এখানে বি প্লাস সাবজেক্ট এবং আদার্স হিসেবে সেন্টেন্সটা গঠন হয়। যেমন হচ্ছে, ইজ দ্য ওয়েদার নাইস ইন তুর্কি ইন দ্য উইন্টার, এখানে দেখো ইজটাই হচ্ছে মেন ভার্ব এখানে, তাই আলাদা করে কোনো অক্সিলারি নেই। নেক্সট এক্সাম্পল, ওয়াজ শি অ্যাংরি হোয়েন ইউ টোল্ড হার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এখানেও ওয়াজটা হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বটাকেই মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখানে আলাদা করে কোনো অক্সিলারি ভার্ব নেই, গঠন হয়। এবারে আমরা মেইন পার্টে ঢুকে যাচ্ছি, রুলস ফর চেঞ্জিং ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট, মানে হচ্ছে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম। তাহলে এক নম্বর নিয়মটা দেখে নিচ্ছি, ইফ দ্য ডিরেক্ট স্পিচ is in interrogative sentence, reporting verb such as say, tell, past tense হলে said বা told থাকতে পারে, etc. are changed into ask, enquire of, past tense থাকলে asked, enquired of in the direct speech, মানে হচ্ছে direct in the indirect speech, sorry, ডিরেক্ট স্পিচে যদি ডিরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা সে বা টেল ইত্যাদি থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে সে অথবা টেল থাকবে, যদি সেটা পাস্ট টেন্সে থাকে সেইড অথবা টোল থাকবে, সেই ভার্বগুলি পরিবর্তিত হয় কিসে? যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আস্ক বা এনকোয়ার অফ, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আস্কড বা এনকোয়ার্ড অফ পরিবর্তিত হবে।
একটা এক্সাম্পল দেখে নিই, আই সেড টু হিম হু আর ইউ। এখানে আই সেড টু হিম ভার্ব হিসেবে, রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে কি রইল, এখানে সেড। তাহলে এই সেইটটা পরিবর্তিত হবে আক্সড অথবা এনকোয়ার্ড অফ। আই এনকোয়ার্ড অফ বা আক্সড হিম হু হি ওয়াজ। আচ্ছা, তারপরে নেক্সট নিয়মটা হচ্ছে লিঙ্কার দ্যাট ইজ নট ইউজড বিফোর দ্য রিপোর্টেড স্পিচ। তোমরা এর আগে দেখেছিলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে একটি দ্যাট লিঙ্কার ব্যবহৃত হয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই রকম কোনো দ্যাট লিঙ্কার ব্যবহার করা হয় না। নেক্সট, ইফ দ্য ডিরেক্ট স্পিচ বিগিনস উইথ ডাব্লিউস ওয়ার্ড। এটা হচ্ছে মেইন দুটো নিয়ম মনে রাখবে। আমরা আগে যেটা দেখলাম যে ডাব্লিউএস ওয়ার্ড ইয়েস, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তো ডাব্লিউএস টাইপ কোয়েশ্চেন যদি, ডাব্লিউএস ওয়ার্ড কোয়েশ্চেন যদি থাকে তাহলে সেটার ইনডিরেক্ট স্পিচ করার ক্ষেত্রে একরকম নিয়ম, আর ইয়েস নো টাইপ যদি কোয়েশ্চেন থাকে তাহলে সেটার ইনডিরেক্ট স্পিচ করার নিয়মটা আলাদা। তাহলে এই দুটোই মেন নিয়ম যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে। তো ইফ দ্য ডিরেক্ট স্পিচ বিগিনস উইথ ডাব্লিউএস ওয়ার্ড, মানে ডিরেক্ট স্পিচটি যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএস ওয়ার্ড কী সেগুলো তোমরা আগেই জেনেছো, হোয়াই, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হাউ ইত্যাদি। দ্য কোয়েশ্চেন ওয়ার্ড ইজ রিটেন। কোয়েশ্চেন ওয়ার্ড বলতে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকেই কোয়েশ্চেন ওয়ার্ড বলা হয়, যেটা দিয়ে কোয়েশ্চেন শুরু হলো সেটা থেকে যাবে, অপরিবর্তিত থেকে যাবে ইন দ্য ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচে থেকে যাবে। অ্যান্ড দেন দ্য স্ট্রাকচার টার্নস ইন্টু অ্যাসার্টিভ, এবং সেন্টেন্সে যে স্ট্রাকচার রয়েছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার সেটা অ্যাসার্টিভে পরিবর্তিত হবে। তাহলে একটা এক্সাম্পল দেখিনি, এই যে উপরের এক্সাম্পলটাই দেখো, ক্ষেত্রে আই সেড টু হিম হু আর ইউ। এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হু, তাহলে এটা পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডটা অপরিবর্তিত থেকে যাবে। আই আস্কড হিম বা এনকোয়ার্ড অফ হিম হু হি ওয়াজ। এখানে হু আর ইউ এটা ছিল ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সেটা পরিবর্তিত হয়ে এখানে অ্যাসার্টিভে হয়ে গেল হু হি ওয়াজ। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে। নেক্সট নিয়ম, ইফ the direct speech does not begin with WS word, যদি WS word দিয়ে শুরু না হয়, যদি WS word দিয়ে শুরু না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেটা yes no টাইপ কোশ্চেন হবে। if or whether is used as linker and then the structure turns into assertive। সেক্ষেত্রে যদি WS word দিয়ে শুরু না হয়, WS word দিয়ে শুরু না হলে সেন্টেন্সটা yes no টাইপের কোয়েশ্চেন থাকবে। তাহলে আমরা বলতে পারি যদি ইয়েস নো টাইপের কোয়েশ্চেন থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে সেক্ষেত্রে ইফ অর ওয়েদার ইজ ইউজড অ্যাজ লিঙ্কার, তাহলে এই রিপোর্টেড স্পিচটার পূর্বে ইফ বা ওয়েদার লিঙ্কার হিসেবে ব্যবহার হবে এবং স্ট্রাকচারটা অ্যাসার্টিভে পরিবর্তন হবে। এক্সাম্পল দেখে নিচ্ছি। এখানে দেখো এক্সাম্পলটা, শি সেড টু মি আর ইউ আনওয়েল। তাহলে আর ইউ আনওয়েলটা আমরা জানি ইয়েস নো টাইপের কোয়েশ্চেন রয়েছে, তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি কি হবে, শি আস্কড মি ইফ আই ওয়াজ আনওয়েল। তাহলে এখানে লিঙ্কার হিসেবে কি বসলো, ইফ। আর ইউ আনওয়েলটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার ছিল, সেটা পরিবর্তন হয়ে অ্যাসার্টিভে হলো। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, when a choice has to be made or there is an alternative possibility, মানে হচ্ছে একটা বৈকল্পিক সম্ভাবনা বা একটা নির্বাচন করার মতো যদি বিষয় থাকে সেন্টেন্সের মধ্যে, ওয়েদার ইজ জেনারেলি প্রেফার্ড, সেক্ষেত্রে সাধারণত ওয়েদার বসে, মানে ইফ না বসে ওয়েদার বসে। এক্সাম্পল, he said to her will you take coffee, tea or coffee। এখানে দেখো টি অর কফি, মানে অর দিয়ে অল্টারনেটিভ বোঝাবে। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইফ এর পরিবর্তে ওয়েদার বসবে। তাহলে এটা কি হয়ে গেল, হি আস্কড হার ওয়েদার শি উড টেক টি অর কফি। তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে, ইফ
there is if there is yes no question, sorry, if the yes no question contains an if clause, যদি yes no কোশ্চেনটি if clause থাকে, মানে if clause নিয়ে যদি yes no কোশ্চেনটি গঠন হয়, whether is preferred to if, মানে if এর পরিবর্তে whether বসে, টু অ্যাভয়েড দ্য ইউজ অফ ডাবল ইফস, মানে যেহেতু অলরেডি একটা ইফ থাকবে, সেখানে যদি আমরা ইফকেই আবার লিঙ্কার হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে দুবার ইফ হয়ে যাবে, সেজন্য ওয়েদার বসানো হয় ইফের পরিবর্তে। যেমন হচ্ছে শি সেড টু হার ইফ ইট রেইনস উইল ইউ গো দেয়ার, এটা কোশ্চেন মার্ক হবে। আচ্ছা, হি সেড টু হার ইফ ইট রেইনস উইল ইউ গো দেয়ার, তাহলে এখানে দেখো ইফ অলরেডি রয়েছে ডিরেক্ট স্পিচে, তাহলে এটাকে আমরা যখন পরিবর্তন করব, হি আস্কড হার হোয়েদার, ইফটার পরিবর্তে আমরা হোয়েদার বসাবো, মানে ইফ বা হোয়েদারের মধ্যে হোয়েদার বসাবো। হি আস্কড হার হোয়েদার শি উড গো ইফ ইট রেইনড, তাহলে যেহেতু একটা ইফ আগের থেকেই আছে, সেই জন্য আমরা এক্ষেত্রে ওয়েদার বসাবো। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। তো এবার চলে আসি পরের নিয়মে, 5 নাম্বার। দ্য অর্ডার অফ ওয়ার্ডস ইন ডিরেক্ট স্পিচ ইজ চেঞ্জড ফ্রম ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন টু অ্যাসার্টিভ কনস্ট্রাকশন অ্যান্ড দ্য নোট অফ ইন্টারোগেশন বিকামস ফুল স্টপ। এটা আগেই বলেছি একটু, তাহলে আবার বলে দিচ্ছি যে স্ট্রাকচারটা ডিরেক্ট স্পিচের যে স্ট্রাকচার, ইন্টারোগেটিভের স্ট্রাকচার থাকেই, সেটা পরিবর্তিত হয়ে অ্যাসার্টিভে হবে, মানে অ্যাসার্টিভ স্ট্রাকচারে পরিবর্তন করতে হবে। এবং যেহেতু ইন্টারোগেটিভ থাকলে শেষে একটা ইন্টারোগেটিভ নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা অ্যাসার্টিভে পরিবর্তন হলে সেই নোট অফ ইন্টারোগেশনটা উঠে গিয়ে একটা ফুল স্টপ বসবে, এটা মাথায় রাখবে। এবং 6 নম্বর নিয়ম, দ্য টেন্স অফ ডিরেক্ট স্পিচ ইজ টু বি চেঞ্জড অ্যাজ পার দ্য রুল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হচ্ছে ডিরেক্ট স্পিচে যে টেন্স রয়েছে সেটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার ব্যাপারটা, সেটা তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে টেন্স পরিবর্তন করার বিষয়টা শিখেছিলে সেভাবেই হবে। তোমাদের মনে থাকবে আমি একটা ফিঙ্গার ট্রিকের সাহায্যে টেন্সের পরিবর্তনটা দেখিয়েছিলাম, সেভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও টেন্সের পরিবর্তনটা হবে। তো এই হলো 6টা নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার ক্ষেত্রে। তোমরা প্রত্যেকটা নিয়ম খুব ভালো করে পড়বে এবং তার সঙ্গে তোমরা এক্সাম্পল প্র্যাকটিস করবে। এখানে দেখো তোমাদের কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, এখানে 12টা এক্সাম্পল আছে। তোমরা আগে নিয়মগুলো ভালো করে পড়ে বুঝে নিয়ে এই এক্সাম্পলগুলো খাতায় প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে পরবর্তী এপিসোডে আমরা নেক্সট টাইপ অফ সেন্টেন্স যেটা আছে কি রয়েছে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স ধাপে ধাপে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং।